আর এই জন্য আমার মনে হয় গবেষণা দরকার। কেন গবেষণা? না, এই যে নোকিয়া ফোন দেখছেন, এই নোকিয়া ফোনটা বাজার থেকে উঠে গেছে। কাগজে বলেছিলাম তার অন্যতম বড় কারণ হচ্ছে এরা গবেষণা বন্ধ করে দিচ্ছে। অন্যান্য কোম্পানি যখন নতুন মডেল, নতুন ডিজাইন, নতুন টেকনোলজি বাজারে আনছে, নোকিয়া কিন্তু সেটা করেনি। শুনছি আবার নাকি তারা বাজারে আসবে। নোকিয়ার কথা যেমন বললাম, সেরকম বলতে হয় আয়ুর্বেদের। আমাদের দেশ আয়ুর্বেদে সমৃদ্ধ ছিল। যাতে ভাবুন তো, কতজন মানুষ আয়ুর্বেদের সাহায্য নিচ্ছে। তাহলে আয়ুর্বেদের সাহায্য কেন মানুষ নিচ্ছে না? আয়ুর্বেদ চ্যালেঞ্জটাকে নিতে পারেনি। আয়ুর্বেদ কিন্তু চ্যালেঞ্জটা হারিয়েছে। এই চ্যালেঞ্জটা হারিয়ে যাওয়াতে এই চ্যালেঞ্জটাকে নিয়ে নিল অ্যালোপ্যাথি ডাক্তার। আজকে তাদের গল্প, একটা ছোট্ট গল্প। দেবেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের পিতা, এরা আত্মজীবনীতে লিখছেন যে সে যুগে অন্তর্জলি যাত্রা একটা ছিল। সে সময় যেটা হয়েছে, কবিরাজ এসে দেখে বলে গেল এই পেশেন্ট মারা যাবে, কাজে একে অন্তর্জলির ব্যবস্থা করা, অর্থাৎ একে গঙ্গা তীরে নিয়ে যাও। পেশেন্ট নিজে কিন্তু বলছে আমি যাব না, আমার মৃত্যুর সময় হয়নি। কিন্তু কবিরাজ বলেছে, নিয়ে যাওয়ার প্রস্তুতি হতে লাগলো। আলটিমেটলি নিয়ে যাওয়াও হলো। কিন্তু যাওয়ার আগে তিনি বললেন, তোরা আমাকে অনিচ্ছা সত্ত্বে নিয়ে যাচ্ছিস, আমি কিন্তু এক্ষুনি মরবো না, তোদের কিন্তু বুঝতে হবে আমাকে নিয়ে। তোরা বলুন, কিন্তু তিনি কিন্তু বেশ কয়েকদিন বেঁচে রইলেন, তারপরে মারা গেলেন। আজকে ভাবুন তো, সেই রামকৃষ্ণদেবের কথা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। মৃত্যু শেষ মুহূর্তটা পর্যন্ত ডাক্তার লড়াই করে যাবে। আর ওই জায়গাটা কিন্তু কবিরাজরা হারিয়ে দিচ্ছে। শেষ হ্যাঁ, একটা দিক আছে, তারা হয়তো বলছেন মৃত্যু সমাগত ঈশ্বরের স্মরণ করে, এটা ভালো কথা। কিন্তু মৃত্যু সমাগত নয়, কিন্তু তাকে মনে করা হয়েছে কিন্তু চলে যাবে, কাজে হাল ছেড়ে দাও। এই হালটাকে কিন্তু ধরে নিল অ্যালোপ্যাথি সমাজ। তার কিন্তু অন্য ইতিহাস, আমি সেই ডিটেলে যাচ্ছি না, কিন্তু সেখানে একটা বেশ বিস্তারিত গবেষণার বিষয় কিন্তু আছে। তাহলে এই যে জায়গাটা, আয়ুর্বেদ কিন্তু এই জায়গাটা হারিয়ে ফেলছে, আর সেটাকে ক্যাপচার করে নিল অ্যালোপ্যাথি। আজকে দেখুন অ্যালোপ্যাথির একটা রমরম। গবেষণা চাই, গবেষণা ছাড়া হবে না। নমস্কার, আপডেটেড হোমিওপ্যাথির পক্ষ থেকে আপনাদের স্বাগত। এনক্লেভ অফ আপডেটেড হোমিওপ্যাথি আন্দুল হাওড় এর তত্ত্বাবধানে এ যাবৎকাল যে সমস্ত সেমিনারগুলির আয়োজন করা হয়েছে, সেই সমস্ত সেমিনারের বিশেষ কিছু অংশ এখানে তুলে ধরা হচ্ছে। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর একটা গল্প বলি, এই গল্পটা আপনারা পাবেন জিম করবেটের লেখা মাই ইন্ডিয়া বই। এই গল্পটা এক সময় হায়ার সেকেন্ডারি কোর্সে ইংলিশের কুমার সিং এর গল্প। কুমার সিং জিম করবেটের সঙ্গে শিকারে, এবং খুব দক্ষতা ছিল, যার জন্য জিম করবেট ওকে নিয়ে যেতেন। ও সব বুঝতো যে জিম করবেট কি চান, কি বলতে চান। সহকারী হিসাবে সে খুব কার্যকরী হয়েছে। জিম করবেট শুনলেন কুমার সিং নাকি মারা যাবে, উনি ছুটে গেলেন তার বাড়িতে। ঝুপড়ি ঘর, সেই ঘরে কুমার সিং শুয়ে আছে মরণাপন্ন। সেই ঘরে একটা ওই মুখে জ্বলছে এবং তাকে সেক দেওয়া হচ্ছে। ঘরটা একেবারে ধোঁয়ায় পরিপূর্ণ। ছোট্ট একটা জানলা, বাইরের বাতাস আসছে না, আর ঘর ভর্তি লোক ওই ছোট ঘরের মধ্যে। আর সবাই বলছে এই বুঝি মরলো, এই বোধ মরে গেল, এই সব বলছে। জিম করবেট এসেই প্রথমে ঘুঁটে আর ওই যে চুল্লি যেগুলো ছিল ওগুলোকে একদম বাইরে দিলেন, জানলাটাকে উন্মুক্ত করলেন, সবাইকে ঘর থেকে বেরিয়ে যেত। তারপরে তিনি কুমার সিংকে বাইরে এনে রাখলেন। বাইরের মুক্ত বাতাস। এখানে কিন্তু একটা কথা, কোনো ওষুধ দেওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পরে যেন মনে হলো কুমার সিং একটু চোখ মেলে চাইছে, গরম দুধ খেতে দেওয়া হয়েছে। কুমার সিং এর পাশে আরো কিছুক্ষণ তিনি বসলেন, সে তারপরে বললেন এবার আমি যাচ্ছি। কুমার সিং এর ছেলের কাছে দায়িত্ব দেওয়া হলো, গ্রামের কেউ যেন এখানে না আসে তল্লাটে, আর আমি যে জিনিসগুলো সরিয়ে ফেলেছি এগুলো একদম আনবে না কাছে। যতবার ও চোখ মেলে তাকাবে গরম দুধ খাওয়াবে। পরের দিন গিয়ে দেখলেন কুমার সিং সে বসেছে। এই কুমার সিং উইদাউট এনি মেডিসিন আরো 4 বছর বেঁচে ছিল। তাহলে কুমার সিংকে তো এইভাবে মেরে ফেলা হচ্ছিল অজ্ঞতায়।
তাহলে ঘরটা কার্বন ডাই অক্সাইডে ভরে গেছে, আর ওইখানে ওই শ্বাস প্রশ্বাস নেওয়া হচ্ছে। আমি কেন এই গল্প বলছি না, এই ঘটনা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেও কিছু না কিছু আছে। এখানে শুধু ম্যানেজমেন্ট করে কিন্তু একটা মানুষকে 4 বছর তো বাঁচিয়ে রাখা গেল, কোনো মেডিসিন এখানে লাগে। তাহলে এই জায়গা থেকে আমার মনে হয় গবেষণার নতুন জায়গা কিন্তু আছে। এবার প্রশ্ন হচ্ছে, হোমিওপ্যাথ আবার একটা প্রশ্ন তুলে দেন, এসব আমাদের দরকার নেই, আমাদের টোটালিটি অফ দি সিমটমস তা দিয়েই হয়ে যায়। আমি জানি যাদবপুরে একবার বলতে গিয়েছিলাম, এক বৃদ্ধ ভদ্রলোক করে বললেন ওসব আমাদের লাগে না, আমাদের টোটালিটি চাই। আমি বলছি এনভায়রনমেন্টের কথা হ্যানিম্যান বলছি, অর্থাৎ এটা না বললে জন্য আমি বলতে পারবো না, এই জন্যই বললাম। হ্যানিম্যান কি বলেছেন? হ্যানিম্যান মাতসি রিজিয়নের কথা বলেছেন, যেখানে উনি চায়না দিকে বলছেন। লনিডিজের একটা জায়গায় লেখা আছে, উনি বলছেন করাপ্ট সিটি এয়ার, করাপ্ট সিটি এয়ার, এই কথাটা উনি বলছেন যেখানে বাচ্চারা প্রায় অসুস্থ হয়। তাহলে সেই যুগের করাপ্ট সিটি এয়ার এর কথা হ্যানিম্যান ভেবেছেন, মাতসি রিজিয়নের কথা বলা আছে, তাহলে পরিবেশের কথাও হ্যানিম্যানের আসে। তাহলে আজকে তার তুলনায় বহু গুণ বেড়ে গেছে, আর এই বহু গুণ যে বেড়ে গেছে সেখানে পরিবেশটাকে আমরা শুনছি, জানছি, কিন্তু ওটা থেকে আমি কি করব সেটা সেটা ছেড়ে দিয়ে এবার কিন্তু আমি টোটালিটিতে চলে এলাম। এই কিন্তু আমার মনে হচ্ছে আমাদের ব্যর্থতার অন্যতম কারণ। আমি সব জানছি, পরিবেশে এই হচ্ছে সেই হচ্ছে, কিন্তু যখন কি সমস্যা, এই আমি কিন্তু যা পেলাম, এই যে পরিবেশ যে এই ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে, এটা তখন কিন্তু আমাদের নজর এগিয়ে যাচ্ছে। আমি সেই প্রসঙ্গে 2-1টা ঘটনা বলব, এবং এগুলো আরো এই জন্য দরকার। এতদিন পর্যন্ত আমরা যে 221 চিৎকার করেছি, কিন্তু 221 পরে কিন্তু আবার অ্যান্টিসোরিক লাগে। তাহলে অ্যান্টিসোরিকটা আবার কিভাবে? তাহলে কি ওই ঝাল খায়, টক খায়, নুন খায়, মাছ খায়, ওই দিয়েই অ্যান্টিসোরিক হবে? অ্যান্টিসোরিকের কি আরো কোনো রাস্তা আছে? অনেক রাস্তা আছে, তার মধ্যে এটা একটা। অর্থাৎ এই যে এয়ার পলিউশন ইত্যাদির কথা, এইখান থেকে কিন্তু আমাদের কিছু রাস্তা উঠে আসতেই পারে। এই জায়গা থেকে যদি আমরা চিন্তা ভাবনা করি, আমার মনে হয় আমাদের কিন্তু রাস্তা খোলা আছে। অর্থাৎ চিরাচরিত যা হচ্ছে তাই চলুক। একটা রুগী এলো, বই দেখলাম, ওষুধ দিলাম, এই রুগীটি সেরে গেল। আবার বই দেখলাম, এটা নয়, আরো কিছু কাজ করতে হবে। কারণ এই রুগীটিকে কতটুকু আমরা ভালো রাখতে পারছি, আরো ভালো রাখতে পারি কি, এই জায়গা থেকে যদি প্রশ্ন হয়, তাহলে মনে হচ্ছে যে এই রিসার্চের চিন্তাটা আমাদের আসবে। তা নয় তো কিন্তু বেশ ভালোই আছি, মন্দ কি আছে, খারাপ তো কিছু নেই, ভালোই বাণিজ্য হয়ে যাচ্ছে। আজকের আনন্দবাজার পত্রিকা একটা হেডিং, ফুসফুসের জন্য কি শুধুই কালো ধোঁয়া, পৃষ্ঠা 11। এখানে অনেকটা লেখা আছে, আমি 3-4টে জায়গায় খালি আন্ডারলাইন করেছি, সেটা বলছি। পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন বহু পরিমাণে জমলে ফুসফুসের ক্যান্সার অবধারিত। মোটর গ্যারেজে যারা কাজ করে তাদের শরীরে প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া নিয়মিত অকালেই হাঁপানি হতে পারে। বেঞ্জিন ঘটিত রাসায়নিক গুলো ধীরে ধীরে বায়ুথলির কোষগুলোকে মেরে ফেলে, যার নিট ফল হলো ফুসফুসের ক্যান্সার। আবার এও বলছে, অক্টোবর থেকে মার্চ এই 6 মাস শহরের দূষণ অনেক বেশি। তাহলে আমাদের প্রেসক্রিপশন তো সেই ধারায় করতে হবে। অক্টোবর থেকে মার্চ এই সময় কি কি হচ্ছে, কোন কোন অসুখের প্রাদুর্ভাব হচ্ছে, আমরা খালি ডেঙ্গির দিকে নজর দিচ্ছি, এইদিকে আমাদের একদম নজর নেই। অথচ এখান থেকে নজর দিলে কিন্তু আমরা প্রচুর রোগী পেয়ে যাই। কথা হচ্ছে, এই যে কল কারখানা ইত্যাদি প্রচুর ইন্ডাস্ট্রিয়ালাইজ দেশ হয়ে গেছে এখন আমাদের। তাহলে এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মাধ্যমে কি ছাড়ছে ধোঁয়া? ধোঁয়ায় যেসব জিনিসগুলো ছাড়ছে তার মধ্যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইগুলো প্রচুর পরিমাণে ছাড়ছে। এগুলো বিভিন্ন বিক্রিয়া বায়ুতে মিশে আলটিমেটলি হয়ে যাচ্ছে কি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। মূলত সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড কিন্তু প্রচুর পরিমাণে বাতাসে মিশছে।
আচ্ছা, এগুলো তো আমাদের ওষুধও আছে, এই দিক থেকেও তো আমরা ভাবতে পারি। আমি বলতে চাইছি, ইভেন একটা জায়গায় লিখেছে সালফার ইস্টার সালফার ফ্রম টাইম টু টাইম, তাহলে হোয়াই নট সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রিক অ্যাসিড, বা এই ধরনের আর যেগুলো, এই দুটোই নয়, আরো আছে। তাহলে হ্যানিম্যানের যুগে যদি, হ্যানিম্যান কেন বলেছিলেন যে ওখানে উনি সাপ্রেশনটাকে একটা গুরুত্বপূর্ণ দেখেছিলেন। এখন এখানে সাপ্রেশনটা আছে, তার সঙ্গে এনভায়রনমেন্টাল পলিউশনটা এত বেড়ে গেছে, এটা সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড আলটিমেটলি রূপান্তরিত হচ্ছে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে এইগুলো আমরা সবসময় ইনহেল করছি। একটু আগে যার কথা বলেছি জয়দীপ, আমার অত্যন্ত বেদনা যে আমি কিছু করতে পারি। তারপরে তার স্ত্রী যেদিন আসে, সেদিন আমার মনে হলো যে আমি অন্তত জানার চেষ্টা করি। তাকে জিজ্ঞেস করলাম যে জয়দীপ কোথায় কাজ করে? শুনে তো আমি চমকে গেলাম যে জয়দীপ কাজ করতো ট্যাংরায়। আপনাদের যে কাউকে আমি বলবো ট্যাংরা অঞ্চলটা যখন বাসে যাবেন, দেখবেন একটা অ্যাসিডের গন্ধ কিন্তু পাচ্ছেন, ওখানে প্রচুর চামড়ার কারখানা আছে। বললো যে হ্যাঁ, সে একটা খুব ঘিঞ্জি এলাকায় একটা স্কুল ছিল, সেইখানে সে কাজ করতো দীর্ঘ গত 10 বছর ধরে। তাহলে এই এয়ার পলিউশন কি তার কারণ হয়নি? আমার দুর্ভাগ্য, আমার কেন আমি আগে সেটা চিন্তা করিনি, এটা আমি পরে চিন্তা করেছি। আমার মনে হয়েছে এটা আমার জানা দরকার, সেই হিসাবে জানতে চেষ্টা করেছি। তাহলে ও তখন যে সিমটমই দিক না কেন, আপনি কি কাজ করেন, কোথায় থাকেন, আশেপাশে কি আছে, আমরা যেমন স্ট্রেস খবর নিচ্ছি, তাহলে আশেপাশে কি আছে। ঠিক কিছুদিন আগে আমার একটি মেয়ে আসে, তার কিছু ঘা পাচার জন্য ওষুধ দিলাম, আশানুরূপ ফল পাইনি। এবার তাকে জিজ্ঞাসা করলাম তোমার বাড়ির পাশে কি কি আছে। জিজ্ঞাসাবাদ করে জানলাম বাড়ির পাশে একটা বেশ চওড়া নালা আছে, যার থেকে খুব দুর্গন্ধ বেরোয়। আর একটা আছে বাড়ির পাশে একটু দূরে একটা মাঠ আছে, মাঠটা পেরোলেই ওখানে একটা কারখানা আছে, যা জিজ্ঞেস করে করে জেনেছি, এবং সেখান থেকে অ্যাসিডের গন্ধ মাঝে মাঝেই বেরোচ্ছে। তাহলে এখন সরকার স্মল স্কেল ইন্ডাস্ট্রির দিকে একটু নজর দিচ্ছে। তাহলে এই যে স্মল স্কেল ইন্ডাস্ট্রির ব্যবস্থা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা কোনো তথ্য পেতে পারি কোনো অ্যাসিডের কাজ হচ্ছে কিনা। কারণ কালকেই দেখেছি একটি পেশেন্ট, কালকে অত্যন্ত ভালো দেখলাম পেশেন্টকে, হাতগুলো এখন অনেক পরিষ্কার হয়ে গেছে। যখন এসেছিল ফাটা, জিজ্ঞেস করেছিলাম কিসে কাজ করে, বললাম আমাদের কারখানা। আমি যে অকুপেশনটা অবশ্যই জিজ্ঞাসা করি, আগে জিজ্ঞেস করতাম স্ট্রেস, এখন জিজ্ঞাসা করি স্ট্রেস ছাড়াও কি কাজ করেন, কোথায় কাজ করেন, কারখানায় কিসের কিসের কাজ হয়, কারখানায় কোন কোন ধাতুর কাজ হয়, কোন অ্যাসিডের কাজ হয় কিনা। তখন সে জানালো তিনটে অ্যাসিডের কাজ হয়, একটা মিউরিক অ্যাসিড, একটা সালফিউরিক অ্যাসিড, একটা নাইট্রিক অ্যাসিড। এবং ঘটনা যা ছিল, এই পেশেন্টের সিমটমের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের মিল পেয়ে গেলাম, এবং এর অদ্ভুত ভালো রেজাল্ট কিন্তু গত কয়েক মাসের মধ্যে পেয়েছি। একটা কথা, আমি কিন্তু এখানে একবার নাইট্রিক অ্যাসিড দিয়ে বসে থাকিনি। আপনারা যে ভাবতে পারেন গালাগালি দিতে পারেন, যতবার এসছে 15 দিন ছাড়া নাইট্রিক অ্যাসিড আমি রিপিট করেছি। কেন? ও এখনো এখানে কাজ করছে, ও এখনো তো এটা মেইনটেনিং কজ হিসেবে কাজ করছে। রিপিটেডলি নাইট্রিক অ্যাসিড দিয়েছি, রিপিটেডলি, একবার দিয়ে বসে থাকিনি। তাহলে আমাদের ভাবতে হবে, ওই যদি রিটায়ার করে ফেলতো তাহলে হয়তো ভাবতাম। সে এখনো ওখানেই চাকরি করছে, ওখানে রেগুলার গ্যাস সে ইনহেল করছে। এই যে বললাম মেয়েটির বাড়ির পাশে, তখন বললো যে অ্যাসিডের গন্ধ ভেসে আসে। আমি অনুমান করে তাকে সালফিউরিক অ্যাসিড দিয়েছিলাম। তাহলে কথা হচ্ছে কোথায় কাজ করছে, আশেপাশে কি আছে, কোনো কারখানা আছে কিনা, কারখানাতে থাকলে কারখানায় কি কাজ হচ্ছে। কোনো পেশেন্ট এমনও বলেছে আমি যে কারখানাতে কাজ করি সেখানে ম্যাগনেসিয়াম অন্যান্য কাজেও হয়, কিন্তু ম্যাগনেসিয়ামের ধোঁয়া একদম সাদা হয়ে যায়, গোটা জায়গাটা ভুলে যায়, তখন আমরা চোখ মুখ ঢেকে কাজ করি। আগে জিজ্ঞাসাও করতাম না, যেতাম। এখন তো পেশেন্ট সরাসরি ম্যাগনেসিয়াম বলে দিচ্ছে যে ম্যাগনেসিয়ামের কাজ ওখানে হয়। লোকটা গত 30 বছর ধরে ওইখানে ম্যাগনেসিয়াম ইনহেল করছে। অন্য ওষুধ ছেড়ে আগে তো ম্যাগনেসিয়ামের কথা ভাব, টোটালিটি যা আছে থাক না, পরে দেওয়া যাবে। যদি আমি ম্যাগনেসিয়ামটাই বিশেষভাবে দিই, বা যদি আমি পাই সালফিউরিক অ্যাসিডটা রিপিটেডলি তাকে ইনহেল করতে হয়, বা নাইট্রিক অ্যাসিডটাকে তাহলে এইগুলো বাদ দিয়ে, এগুলো আমি শুনলাম, জানলাম, জিজ্ঞাসা করলাম না। টক খায়, ঝাল খায়, নুন খায়, জল কেমন খাও, অমুক তমুক,
তার উপর প্রেসক্রিপশন হচ্ছে, মূল জিনিস বাদ। এইভাবে তো হোমিওপ্যাথি হবে না হ্যানিম্যান, এই হোমিওপ্যাথি কথা বলে। এবারে কথা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে কি করে? অরণ্য ধ্বংস হচ্ছে, আর এইদিকে কিন্তু পেট্রোল পুড়ছে, কয়লা পুড়ছে, কার্বন ডাই অক্সাইড বাড়ছে। মানে একটা তথ্য আমার কাছে আছে, আমি এটা এক জায়গা থেকে কালেক্ট করেছিলাম। 1951-তে ভারতবর্ষে 3 লাখ গাড়ি ছিল, মোটর, বাস, ট্রাক সব। 1997-এ মানে 46 বছর পরে 3 লাখটা হয়েছে 372 লাখ। তাহলে কি পরিমাণ ধোঁয়া এরা উদ্গীরণ করছে? তাহলে এই বিপুল পরিমাণ ধোঁয়া উদ্গীরণ করছে, আমরা এই নিয়ে ভাবছি কি? আবার একটা তথ্য আছে যে বোম্বের লিউটেড, যে একটা মানুষ যদি সারাদিন সেখানে শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে সারাদিনে 15টা সিগারেট খেলে যা হয় সেই পরিমাণ পলিউশন দ্বারা সে আক্রান্ত হচ্ছে। কলকাতাতেও তাই হতে পারে। তাহলে আমাদের এটা জানা দরকার, কোথায় চাকরি করেন, যাতায়াত কিভাবে হয়, যাতায়াতের পথে আপনাকে কিসে চলতে হয়, নামতে হয়, আশেপাশে কি আছে। আমরা সেটা না দিয়ে পেশেন্ট যেটুকু বললো তার উপর প্রেসক্রিপশন করছি। আমাদের বিফলতা ঠেকাবে কে? কে আমাদের বিফলতা ঠেকাবে? আমরা ব্যর্থ হতে বাদ, কারণ আমরা ভাইটাল জিনিসটাকে ইগনোর করে দিচ্ছি। তাহলে বলছে যে ভারতবর্ষে এখনো, এটা কিন্তু পুরনো হিসেব, এখন বর্তমানে হিসেবটা পাল্টেছে, 80 থেকে 90% মানুষ কিন্তু ওই কাঠকুটো জ্বালিয়ে গ্রামাঞ্চলে রান্না করে। এখন এতটা নিশ্চয়ই হবে না, এই জায়গাটা এখন গ্যাস অনেক জায়গায় গ্রামেও চলে দিয়েছে। যদি আমি 50-60ও ধরি, তাহলে আমি কিন্তু গ্রাম থেকে আসা যে কোনো মানুষকে ধরা বাঁধা একটা প্রশ্ন করি, আপনার বাড়িতে কিসে রান্না? গ্যাস আছে, তবে আমরা কাঠেও করি। কিছুদিন আগে মজা হয়েছিল, না আমরা একদম পুরো গ্যাসেই রান্না। আমি কিছুদিন আগে শুনেছিলাম ওর পারিবারিক একটা দ্বন্দ্ব আছে মহিলার সঙ্গে তার দেওয়ারে, সেই জন্য সে বলেছিল। আমি এবার যেছিলাম, আপনার দেওয়ার কিসে রান্না করে? বলছে ওরা তো কাঠে রান্না করে, ওই নিয়ে তো আমাদের ঝামেলা, যত তোমার সব আমাদের দিকে চলে আসে। এ নিজে কাঠে রান্না করছে না, এ গ্যাসেই করছে, কিন্তু দেওয়ার করছে কাঠে, আর হাওয়াটা এদিক দিয়ে আসছে, এরা ঠেকিয়ে রাখতে পারছে না। তাহলে তো তার ব্যাপারটা কি দাঁড়ালো? তাকে তো সেই কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড তো তাকে ইনহেল করতে হচ্ছে। যদি আমরা এগুলো না জিজ্ঞাসা করি, গ্রামাঞ্চল থেকে যত আছে তাদের যদি শহরাঞ্চলের সঙ্গে মিলিয়ে দিই, তাহলেও হবে না। শহরের পরিবেশ আলাদা, গ্রামের পরিবেশ আলাদা। শহরের একরকম বিষয় নিয়ে মানে পলিউশন হচ্ছে, গ্রামের একরকম বিষয় নিয়ে পলিউশন হচ্ছে। এইগুলো আমাদের মাথায় রাখা দরকার আছে। আরেকটা কথা হচ্ছে যে এইরকম ক্লোজড আনভেন্টিলেটেড রুম, যেগুলো ভারতবর্ষের অধিকাংশ গ্রামের মধ্যে আছে, দেখা গেছে তার থেকে বছরে 5 লক্ষ মৃত্যু হয়। অর্থাৎ দরজা জানলা বন্ধ করে ওখানে হয়তো একটা চুলা জ্বালানো আছে ঘর গরম করার জন্য, বা রান্নাঘরটার মধ্যে হয়তো দরজা জানলা নেই, প্রচুর পরিমাণে গ্যাসীয় ব্যাপার থেকে যাচ্ছে, সেটা সবসময় নেওয়া হচ্ছে এবং সেটা তো শ্বাস প্রশ্বাসের দিকেই যাচ্ছে। এইভাবে কিন্তু পলিউশন হচ্ছে। দেখা যাচ্ছে 90% ক্যান্সারের পেছনে কিন্তু এই এনভায়রনমেন্টাল কারণটাই দায়ী, যার জন্য একটু আগে বললাম সাইকিয়াট্রিস্ট ভাড়া দিয়ে কিন্তু এই কেসগুলো নাও সারতে পারে। কারণ এখানে ব্যাপারটা অন্যরকম। তার মধ্যে একটা বড় কারণ হয়ে যাচ্ছে স্মোকিং। এখানে তার মানে এটা একটা হ্যাবিটের ব্যাপার হয়ে যাচ্ছে, স্মোকিং একটা হ্যাবিট। তাহলে স্মোকিং হচ্ছে, পেস্টিসাইড হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, তারপরে স্মোক বা স্মগ হচ্ছে, অনেকগুলো সংমিশ্রণ এখানে চলে আসছে। হ্যাঁ, ক্যান্সারের পেছনে কিছু ভাইরাসও দাঁড়িয়ে আছে। তাহলে এই রকম ভাবে আমাদের কিছু চিন্তার পরিবর্তন আনতে হবে।